এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার নাম ইলহাম তালুকদার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। অরিত্রিকা ইতস্তত ভাব নিয়ে বলল, ও আপনাদের নাম? তিশা একগাল হেসে উত্তর দেয়, আমার নাম তিশা আর আমার ফ্রেন্ডের নাম অরিত্রিকা। ইলহাম হাসলো। নাইস নেম। সন্ধ্যা হয়ে আসছে, আপনাদের বাড়ি ফেরা উচিত। অরিত্রিকা কোনো মতে বলল, আমাদের হেল্প করার জন্য ধন্যবাদ। অরিত্রিকা কথা শেষ করে তিশার দিকে তাকালো। তিশা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ইলহামের দিকে, কেমন বেহায়ার মতো তাকিয়ে আছে অচেনা মানুষটার দিকে। অরিত্রিকা চটে গেল। সে ইলহামের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে তিশার হাত ধরে টেনে তড়িঘড়ি করে প্রস্থান করলো। ইলহাম তালুকদার কি হ্যান্ডসাম রে, প্রথম দেখায় ক্রাশ খেয়ে গেলাম। ইস, আর একটু যদি ওনাকে 2 নয়ন ভরে দেখতে পারতাম। দুজনে হাঁটছে, তার মাঝে তিশার বিমোহিত কণ্ঠে বলে ওঠা কথায় অরিত্রিকার শরীর চলে গেল। সে কটমট করে তাকে বলল, তোর ক্রাশ এখনো দাঁড়িয়ে আছে এখানে, তুই ছুটে গিয়ে ওনার গলায় ঝুলে পড়, নির্লজ্জ মেয়ে। তিশা মুখ বাঁকে বলল, হিরোর মতো আমাদের বাঁচালো, তাই তো ক্রাশ খেয়েছি। ক্রাশ খেলে চোখ ভালো থাকে। অরিত্রিকার চোয়াল ঝুলে যাওয়ার জোগাড়। বিস্ময় ভাব কাটিয়ে কোনো মতে বলল, কি? ক্রাশ খেলে চোখ ভালো থাকে? এটা কোনো বইয়ে লেখা আছে? বইয়ে লেখা নেই, কিন্তু আমার মনে লেখা আছে, যত ক্রাশ খাবি ততই তোর চোখ ভালো থাকবে। অরিত্রিকা হাতে ভম্ব হয়ে গেল। এই মেয়ের মাথায় ইলহাম তালুকদারকে দেখে গেছে। আজ নিশ্চয়ই সারা রাত না ঘুমিয়ে জেগে জেগে ক্রাশের স্বপ্ন দেখবে। ইলহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরিত্রিকার চলে যাওয়ার পথে। মেয়েটা দ্রুত পা চালিয়ে সামনে এগোচ্ছে, কিন্তু ইলহামের চোখ এখনো সেই মুহূর্তে আটকে আছে যখন সে প্রথমবার মেয়েটাকে দেখেছিল। দূর থেকে দেখে ভেবেছিল হয়তো সাধারণ কোনো মেয়ে, কিন্তু সামনে এসে দেখলো এটা সাধারণ সৌন্দর্য নয়, এই একেবারে দহন করা রূপ, আগুন সুন্দরী। ইলহাম তালুকদার নামক মানুষটা এক মুহূর্তে যেন ঝলসে গেল। মেয়েটার চোখে ছিল ভয়, মুখশ্রীতে আতঙ্ক, কিন্তু সেসবের মাঝেও এক দুর্নিবার আকর্ষণ লুকিয়ে আছে। কি যেন আছে ওর ভিতরে, যা এক নজরে দেখে বুকের গভীরে ছাপ ফেলে দেয়। ইলহাম ঠোঁট কামড়ে হাসলো। এমপি সাহেবের চয়েস আছে বলতে হবে। এতদিন এমপি সাহেবের পছন্দ করা মেয়েকে নিয়ে তেমন মাথা ঘামায়নি, কিন্তু এবার ব্যাপারটা আলাদা। এই মেয়েটাকে একবার দেখে ওর মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি খেলা করেছে। সে গভীরভাবে শ্বাস নিল। আপাতত তার একটাই কাজ, অরিত্রিকার ডিটেলস বের করা। You are so beautiful, Oritrika. I was mesmerized by your beauty at first sight. This Ilham Talukdar is getting addicted to you. I want you, beautiful girl. At any cost, I want you. ইলহাম রহস্যময় ভঙ্গিতে আনমনে হেসে ওঠে। চুলগুলো এক হাতে ঠেলে প্যান্টের পকেটে হাত গুজে নিঃসংকোচ ভঙ্গিতে হাঁটতে থাকে রাস্তা দিয়ে। কিছুটা দূরে ফোন হাতে এতক্ষণে ঘটে যাওয়া পুরো ঘটনা ভিডিও করছিল একজন। ইলহাম প্রস্থান করতে লোকটি দ্রুত ভিডিও সেভ করে নেয়, তারপর নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দেয়। সময় 11টার দিকে। আভিজাত্যপূর্ণ গাড়িটি চলছে ব্যস্ত রাস্তা দিয়ে। গন্তব্য চৌধুরী নিবাস। সারহান পার্টি অফিস থেকে ফিরছে। এমপি হওয়ায় সাথে সাথে দায়িত্ব বেড়েছে বহুগুণ। কাজের চাপে দিক বেদিক শূন্য হয়ে যাচ্ছে। রাজনীতির গাড়াকলে পড়ে জীবনটা তিক্ততায় ভরে গেছে। বেশ কিছুদিন ধরে চিন্তিতগ্রস্ত সময় পার করছে। আশেপাশের কাজকর্ম সন্দেহজনক, গোপন তথ্য যেন মস্তিষ্কে চাপ সৃষ্টি করছে। সব তথ্য ইঙ্গিত করছে সামনে হয়তো কোনো বড় অঘটন ঘটবে। গোপন সূত্রে খবর পাওয়া গেছে নয়ন তালুকদার নিজের কার্যসিদ্ধির জন্য মরিয়া হয়ে উঠেছেন। সারহান গাড়িতে বসে আছে চুপচাপ, দৃষ্টি তার বাহিরে। সে আজ অস্বাভাবিক শান্ত। পার্টি অফিসে মিটিং এর সময় তেমন একটা কথা বলেনি, প্রায় সময় ছিল চুপচাপ। গম্ভীর বদমেজাজি মানুষ হঠাৎ শান্ত হয়ে গেল সন্দেহজনক মনে হয়। আবির সারহানের দিকে তাকিয়ে আছে নীরব দৃষ্টি ফেলে। পার্টি অফিসে অবস্থানরত সময়ে সে সারহানকে পরখ করেছে। আজ বন্ধুর শান্ত স্বভাবে সে বিস্মিত হয়েছে। মন বারবার বলেছে কি হলো সারহানের। সারহান? সারহান বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করে, বল। আবির একটু নড়ে চড়ে বসলো, সন্দিহান কণ্ঠে বলে উঠল, কোনো কাহিনী ঘটেছে? না। তুই তো চুপচাপ কেন? কাহিনী কি ব্রো? কোনো কাহিনী নেই। আবির এহেন জবাবে অশান্ত হয়ে গেল। পুনরায় জানতে চাইল, ভাই কি হয়েছে বল। সারহান ঘাড় বাঁকিয়ে আবিরের দিকে তাকায়।
দৃঢ় কণ্ঠে বলে, পার্টির কেউ একজন আমার সাথে গেম খেলছে আবির। আই এম শিওর সেই মানুষটা আমার এবং আমার পরিবারের সদস্যদের পার্সোনাল ইনফরমেশন ট্রান্সফার করছে। এই নিয়ে টেনশনে আছিস? না, তাহলে? আমার ফ্যামিলিকে নিয়ে টেনশনে আছি। আমি কখনো চাইবো না আমার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ফ্যামিলির কেউ একজন ওদের ট্র্যাপে পড়ুক। টেনশন করিস কেন? আমাদের লোকজন সবাইকে সুরক্ষিত রাখার জন্য সেট করে রাখা আছে। সারহান চক্ষুদয় বন্ধ করে সেটা গায়ে এলিয়ে দেয়। আজকাল কেন জানি ভীষণ অশান্ত লাগে। তার জীবনে যে হঠাৎ করে ঝড় তুফান বইবে তা সে বুঝতে পারছে। আরিত্রিকা বইয়ের ভেতর মুখ গুজে আধশোয়া হয়ে পড়ছে বললে ভুল হবে, চোখ বুলাচ্ছে। প্রায় আধা ঘন্টা ধরে এক পৃষ্ঠায় আটকে আছে সে। এক লাইন 10 বার করে গুনগুন করে পড়ছে, কিন্তু মাথায় সব কিছুই ঢুকছে না। আরিত্রিকার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায়। সে দৃষ্টি ঘুরিয়ে তাকায় ইশরার দিকে। ইশরাও চুপচাপ তার পড়া শেষ করতে ব্যস্ত। ইশরার পাশে লেভি শুয়ে একটা ভাঁজ করা কাগজ নিয়ে খেলতে ব্যস্ত। সেই কাগজটাই হলো লাভ লেটার, যেটা আজ ভার্সিটিতে পেয়েছিল। আরিত্রিকা থাপ করে বই বন্ধ করলো। ঠাস করে বিছানায় বইটি অবহেলায় রেখে দিল। হতাশায় জর্জরিত কণ্ঠে বলে উঠল, প্রেম করে বিয়ে করার বয়সে পড়াশোনা করতে হচ্ছে, এই জন্য পড়াশোনাটা ঠিকঠাক মতো হচ্ছে না। ইশরা ভ্রু বাঁকিয়ে তাকালো, শব্দ করে হেসে বলল, আজকে যে লাভ লেটার দিয়েছে তার সাথে প্রেম কর, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। আরিত্রিকা মুখ ভার করে বলল, এইসব লেখা দেখে তোর কোন অ্যাঙ্গেল থেকে লাভ লেটার মনে হচ্ছে? যে চিঠিটা লিখেছে সেটা আস্ত শালার বেটা, ছিঁড়ি নাই চিঠি লেখার, তাও লিখেছে। আমার মনে হয় ওই বেটা ভয়েই সামনে আসেনি, ভেবেছে যদি চিঠি পড়ে 2-4টা জুতার বাড়ি দেই। আমারও তাই মনে হচ্ছে, চিঠিটা পড়ে আমার বদলে হজম হয়ে গিয়েছিল। আমারও। চিঠিটা দে তো, আরেকবার পড়ি। আচ্ছা। আরিত্রিকা চিঠিটা খুঁজতে লাগলো বিছানার উপর। হন্যে হয়ে খুঁজলে পেল না। আরিত্রিকা পড়ার মাঝে খেয়াল করেছিল লেভির কাছে একটা ভাঁজ করা কাগজ ছিল। তার মানে চিঠিটা লেভির কাছে আছে। আরিত্রিকা তড়িঘড়ি করে বলল, লেভি কোথায়? ইশরা আশেপাশে তাকিয়ে বলল, আমার পাশেই তো বসেছিল। আরিত্রিকা এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ালো। চিঠিটা যদি লেভির কাছে থাকে তাহলে সে আজ শেষ। নিশ্চিত বাড়ির কারো হাতে পড়বে। লেভির একটা বদ অভ্যাস আছে, সেটা হলো কোনো কিছু পেলে মুখে করে সারা বাড়ি ঘুরে বেড়ানো। আরিত্রিকা তার পুরো রুম এবং ব্যালকনিতে লেভিকে খুঁজলেও কিন্তু পেল না। ইশরাকে বলল নিচতলায় গিয়ে খুঁজতে, আর সে উপরের তলায় খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। আরিত্রিকার উপর তলা আর সব রুম খোঁজা শেষ, শুধুমাত্র একটা রুম বাকি আছে। সেটা হলো সারহান ভাইয়ের রুম। সে দুটো বুকে রুমের সামনে দাঁড়ালো। মুখাবয়বে ভয়ের ছাপ স্পষ্ট। বুকের মাঝে ধাপাস ধাপাস করছে, মনে হচ্ছে হৃদয় ফেটে হাতে চলে আসবে। দীর্ঘ 2 বছরের অধিক সময় পর এই রুমটায় পা দিবে। মনে মনে চাইছে সারহান ভাই যেন রুমে না থাকে। দরজা আধ খোলা। আরিত্রিকা চোরের ন্যায় ধীর পায়ে ঢুকলো রুমে। মনে হচ্ছে এটা তার নিজের বাড়ি নয়, বরং অন্য কারো বাড়ি, যেখানে সে চুরি করতে এসেছে। বুকে ফু দিয়ে সতর্কতার সহিত আশেপাশে তাকিয়ে লেভিকে খুঁজতে লাগলো। আলমারি, টেবিল, দেওয়ানের আশেপাশে খুঁজলেও পেল না। সে আরেকটু এগিয়ে গেল। ওকে দিল বিছানার উপাশে। লেভিকে মেঝেতে বসে চিঠিটা নিয়ে খেলতে দেখে চোখ মুখ চকচক করে উঠলো আরিত্রিকার। দৌড়ে গিয়ে লেভিকে কোলে তুলে নিল। আরিত্রিকা লেভিকে উদ্দেশ্য করে ধীর কণ্ঠে বলল, আর কোনো রুম পাসনি? সোজা বদমেজাজি মানুষটার রুমে চলে এসেছিস। যদি এসে দেখতো তুই ওনার রুমে বসে চিঠি নিয়ে খেলছিস, তখন দুজনেরই অবস্থা খারাপ করে দিত। নিশ্চয়ই আমাদের বাড়ি থেকে বের করে দিত। লেভি অরিত্রিকার দিকে অবশ্য নয়নে তাকে ম্যা করে উঠল। অরিত্রিকা দাঁতে দাঁত চেপে বলল, চুপ কর। অরিত্রিকা রুম থেকে প্রস্থান করবে এমন সময় তার দৃষ্টি আটকে গেল ড্রেসিং টেবিলের উপর সাজানো পারফিউমে। সে সাহস সঞ্চার করে সেদিকে পা বাড়ালো। এক হাতে পারফিউমটি তুলে নিল। ব্লু দেশ চ্যানেল। অরিত্রিকা বিস্মিত নয়নে তাকিয়ে রইল। বিদেশি ব্র্যান্ডেড পারফিউম এটা, দামও বেশ চড়া। বাপরে, সারহান ভাই এই ব্র্যান্ডের পারফিউম ইউজ করে? সে একটু হতাশ হয়। ভেবেছিল জেন্টস পারফিউম হলেও কিনবে, বাড়িতে গায়ে মাখিয়ে বসে থাকবে। কিন্তু তার হলো কই, এত দাম দিয়ে পারফিউম কেনার সামর্থ্য নেই তার। মুখ ভার করে পারফিউমটা রেখে দিতে গিয়ে দেয় না। একগাল হেসে পারফিউমটা জামায় লাগাতে শুরু করলো। বিড়বিড় করে বলল, যখন হাতের কাছে পারফিউমটা পেয়েছি ইচ্ছে মতো ইউজ করি।
লেভি তোকেও দিয়ে দিই, ওয়েট। অরিত্রিকা লেভিকে ইচ্ছে মতো দিয়ে দিল, তারপর জায়গা মতো রেখে দিল পারফিউমটা। তখনই ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দ হলো। অরিত্রিকা চমকে ঠায় হয়ে দাঁড়িয়ে রইল সেথায়। অরিত্রিকা, তুই আজ শেষ। পেছন থেকে তখনই ভেসে এলো রাশভারী কণ্ঠস্বর। আমার রুমে তুই কি করছিস? অরিত্রিকা রাশভারী কণ্ঠে চমকে উঠল, মুখ খিচে রইল কিয়ৎ সময়। ভয়া যেন জান জমে গেছে। সে ভারত ভঙ্গিতে পেছনে তাকায়, চোখ বন্ধ করে মিনমিন করে বলে ওঠে, শারহান ভাই, আসলে লেভি আপনার রুমে এসেছিল, তাই নিতে এসেছিলাম। সারহান রক্তচক্ষু চাহনিতে অরিত্রিকার দিকে তাকিয়ে এগিয়ে আসলো, চোয়াল শক্ত করে বলল, আমার অনুমতি ব্যতীত পারফিউম ইউজ করেছিস? অরিত্রিকা হাঁক চোখে গেল। এবার কি হবে তার? এখান থেকে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে পালাতে হবে। সে গড়গড় করে মিথ্যে বলল, আমি পারফিউম ইউজ করিনি, লেভি ইউজ করেছে। হোয়াট? হ্যাঁ, লেভি আমাকে বলেছিল আপনার পারফিউম তার পছন্দ হয়েছে, তাই সে মাখতে চায়। আমার কথা বিশ্বাস না হলে লেভিকে জিজ্ঞেস করুন। লেভি বেবি, মামুকে বলো তুমি পারফিউম গায়ে মাখবে বলে আবদার করেছিলে। শেষাক্ত কথাটি সারহানের মেজাজ বিগড়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাতে দাঁত চেপে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমাকে লেভির মামু বলা বন্ধ কর, নয়তো থাপ্পড় মেরে মুখ উল্টাপাল্টা বলার স্বাদ মিটিয়ে দেব। অরিত্রিকা ঢুক গেলে পিটপিট করে চাইল সারহানের পানে। রক্তাভ বর্ণের দুটো চোখ তার দিকে নিবদ্ধ, হাত পা কাঁপতে লাগলো তার। ভালোভাবে তাকাতে খেয়াল করলেও সারহান উন্মুক্ত শরীরে শুধু তোয়ালে পরে দাঁড়িয়ে আছে। এমন অবতারে দেখে বাকরুদ্ধ, লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সে। এক হাতে তড়িঘড়ি করে চোখ চেপে ধরে উচ্চ স্বরে চিৎকার করে উঠল, এমন অর্ধনগ্ন সেক্সি অবতারে আমার সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না আপনার? এই ছোট্ট জীবনে আপনার জীবন যৌবন সব দেখে ফেললাম। দ্রুত যৌবন ঢাকুন শারহান ভাই। অরিত্রিকার চিৎকারে লেভি ভয়ে লাফ দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সারহানের ক্রোধ যেন আরো তুঙ্গে। সে একদম এগিয়ে এসে অরিত্রিকার সামনে দাঁড়ালো। অরিত্রিকা দু হাতের তালু দ্বারা চক্ষুদয় ঢেকে রেখেছে। লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে সে। কেমন যেন দম বন্ধকর পরিস্থিতি। আগে কখনো সারহান ভাইয়ের সামনে পড়ে এমন অপ্রীতিকর অবস্থায় পড়েনি, কিন্তু আজ তার বুদ্ধিহীনতার জন্য এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে। পণ্ডিতি করে যদি পারফিউম ইউজ না করতো তাহলে অনায়াসে বাঘের মুখ থেকে পালাতে পারতো, কিন্তু ওই যে হালো মার্কা কপাল, সেজন্যই তো উল্টাপাল্টা কাজ করে অনায়াসে ধরা পড়ে যায় সে। অরিত্রিকার ফাঁকা ঢুক গেলে কৌতূহল বশত হাতের আঙ্গুল ফাঁকা করে পিটপিট করে সামনে তাকালো। সারহানকে উন্মুক্ত শরীরে তার দিকে এগিয়ে আসতে দেখে শিউরে উঠল। ভারত ভঙ্গিতে দুহাত চক্ষুদয় থেকে নামিয়ে আতঙ্কিত হয়ে কম্পনরত কণ্ঠে বলে উঠল, শারহান ভাই আমার দিকে এগিয়ে আসছেন কেন? সারহান চোয়াল শক্ত করে অরিত্রিকার ভীতিগ্রস্ত মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। উক্ত কথাটি শুনেও কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন বোধ করলো না, উল্টো বাঁকা হেসে এগিয়ে যেতে লাগলো। অরিত্রিকার অবস্থা বেহাল, কি করবে বুঝতে পারছে না। ভয় আতঙ্কে কাঁপছে সে। সারহানের দিকে দ্বিধা দণ্ডিত দৃষ্টিতে তাকিয়ে চক্ষু লজ্জায় পুনরায় দৃষ্টি ফিরিয়ে নিল। কোনো দিশা না পেয়ে দ্রুততার সহিত পেছাতে লাগলো। পেছাতে পেছাতে পা পিছলে ধাম করে সারহানের বিছানায় পড়ে গেল হঠাৎ। ভারত ভঙ্গিতে চোখ মুখ খিচে মৃদু চিৎকার দিয়ে উঠল। সারহান অরিত্রিকা নেহানো কাণ্ডে বিরক্ত বোধ করলো ভীষণ। ভ্রুযুগল টান করে গম্ভীর মুখে এগিয়ে গেল বিছানায় রাখা টি শার্ট নিতে। অরিত্রিকা চক্ষু দয় বুঝে খাপটি মেরে আছে। নানা ভাবনায় তার মাথা ঘুরছে। মনে হচ্ছে আজ সে মহা বিপদে পড়েছে। সারহান ভাইকে তার দিকে সন্নিকটে ঝুঁকে আসতে দেখে হাঁক চুকে ওঠে। কেমন যেন শ্বাস আটকে আসার জোগাড়। সে কোনো মতে নিজেকে সামলে বিছানায় যেন মিশে যেতে চাইল। দু হাতে আঁকড়ে ধরল বিছানা। সারহান অরিত্রিকাকে বিছানায় ভারত ভঙ্গিতে উদ্ভট ভাবে পড়ে থাকতে দেখে তপ্ত শ্বাস ফেলে। বিছানায় মেয়েটার পাশে হাত বাড়িয়ে টি শার্ট নেয়। দ্রুততার সহিত তা পরে কয়েক কদম পিছিয়ে যায়। মুখে দুই হাত গুজে গমগমে কণ্ঠে বলে ওঠে, আমার বেডে উল্টে পড়ে না থেকে ওঠ। এমনভাবে শুয়ে আছিস মনে হচ্ছে এই রুমে পার্মানেন্ট থেকে যাওয়ার ইচ্ছে আছে। দ্রুত ওঠ, আমার বেড নোংরা হয়ে যাচ্ছে। অরিত্রিকা চমকে উঠে বিদ্যুৎ পৃষ্ঠ নেয় তড়িৎ ব্যাগে চক্ষু খুলে তাকায়। সামনে তাকাতে চক্ষুদয় বিস্ময়ে বড় হয়ে যায়। তড়িঘড়ি করে এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ায় মেঝেতে। উৎকণ্ঠিত অপ্রস্তুত ভঙ্গিতে দ্রুত দৃষ্টিনত করল সে। সারহান ভাইকে অভদ্র ভেবেছিল, কিন্তু না, একটু হলেও ভালো আছে মানুষটা। এক মুহূর্তের জন্য মনে মনে চরিত্রহীন বানিয়ে দিয়েছিল সে,
কপাল ভালো, চিৎকার করে বাড়ি মাথায় করেনি, নয়তো আজ পরিস্থিতি ভয়াবহ হতো। নেগেটিভ চিন্তা মাথায় আনার জন্য নিজেকে মনে মনে গাল বন্ধ করতে লাগলো। সারহান ড্রেসিং টেবিলের কাছে গেল। নির্বিকার চিত্তে হেয়ার ব্রাশ করতে করতে ভরাট কণ্ঠে বলল, তোর প্রেমিকের কি খবর? অরিত্রিকা প্রেমিকের কথা শুনে হতবিহ্বল হয়ে গেল। সারহান ভাই এসব কি বলছে? তার তো কোনো বয়ফ্রেন্ড নেই। এটা উনিও হয়তো বা জানেন, তবে এমন কথা বলছেন কেন? কথাটার অন্তর্নিহিত অর্থ কি? সে সারহানের দিকে তাকায় বিস্ময় ভাব নিয়ে। দ্বিধা কাটিয়ে উষ্ঠ ভেজে এদের কণ্ঠে বলে উঠল, আমার কোনো প্রেমিক নেই সারহান ভাই। সারহান আয়নায় দৃষ্টি নিবদ্ধ করে চুল ব্রাশে মনোযোগী হয়ে কণ্ঠে অগ্রাহ্যতা এনে বলল, ও রিয়েলি? প্রেমিক না থাকলে লাভ লেটার আর গোলাপের বুকে কে দিল তোকে? আমার জানা মতে তোকে কেউ ভুল করে ওগুলো দেওয়ার সাহস করবে না। সারহানের অস্বাভাবিক কঠোর বজ্র কণ্ঠের হুঙ্কার শুনে অরিত্রিকা ভয় পেয়ে লাফিয়ে উঠল। তটস্থ ভঙ্গিতে তাকালো সারহানের দিকে। মুখের ভেতর হৃৎপিণ্ড থপাস থপাস করছে। অজানা আতঙ্কে রুহু কেঁপে উঠছে। অতিরিক্ত চিন্তা আর ভয়ে গলা কাঠ হয়ে যাচ্ছে। ভীতিগ্রস্ত ভঙ্গিতে কোনো মতো উষ্ঠ কাঁপে মিনমিন করে বলল, লাভ লেটার আর ফুলের বুকে কে দিয়েছে আমি জানি না। সারহান ক্ষিপ্ত হয়ে সজোরে শব্দ করে হেয়ার ব্রাশ ড্রেসিং টেবিলে ছুঁড়ে ফেলল। সুচালু দৃষ্টিতে তাকালো অরিত্রিকার দিকে। দাম্ভিকতা বজায় রেখে এগিয়ে আসলো এবং দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। বীর্যপাত্তক হেসে বলল, সত্যি জানিস না নাকি আমাকে মিথ্যা বলছিস? অরিত্রিকা ভেবে পাচ্ছে না সারহান ভাই কিভাবে জানলো সব কাহিনী। গোলাপ ফুলের বুকে তো ভার্সিটিতে ফেলে এসেছে, শুধু চিঠিটা এনেছিল সাথে। চিঠিটা তার হাতে এই মুহূর্তে। তাহলে কিভাবে জানলো? সব কেমন গুলিয়ে যাচ্ছে। সারহান ভাই কি বাকাটেদের কথাও জানে? এসব ভেবে শরীর ঠান্ডা হয়ে আসছে। অরিত্রিকা অগত্যা গলার শুষ্কতা উপেক্ষা করে কোনো মতে করুণ স্বরে বলল, সত্যি বলছি, আমি কিছু জানি না। আমাকে তোর স্টুপিড মনে হয়? তুই যা বলবি তাই বিলিভ করব। ছেলেটা কে বল? কোন ছেলে? তোর ভার্সিটির প্রেমিক। বললাম তো কেউ নেই। আই নো, তোর দ্বারা সব সম্ভব। এসব প্রেম তো সিম্পল বিষয়। অরিত্রিকার ভাবমূর্তি পরিবর্তন হলো। এবার রাগে ফেটে পড়ল। এতক্ষণ ভয়, সংকোচ আর বিস্ময়ের মাঝে ডুবে থাকলেও সারহানের একই প্রশ্নের পুনরাবৃত্তি তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে কটমট করে তাকালো সারহানের দিকে। চোখে মুখে স্পষ্ট ক্ষোভ, কণ্ঠে তীব্র অসন্তোষ ঝরে পড়ল। বললাম তো আমার কোনো প্রেমিক নেই, অথচ আপনি বারবার একই কথা বলে আমাকে হেনস্থা করছেন। সারহানের কপাল কুঁচকে যায়। বেশ কয়েকটা ভাঁজ পড়ে কপালের মধ্যাংশে। গাম্ভীর্যতা এটে বলে, প্রেমিক নয়, অথচ সেই অচেনা মানুষটার চিঠি এখনো তোর হাতের মুঠোয় বন্দি রয়েছে ফাইরুজ। তোর কাছে অচেনা মানুষটার লেখা কাগজের টুকরো এতটাই মূল্যবান যে সযত্নে নিজের কাছে রেখে দিতে চাইছিস। অরিত্রিকার হাতের মুঠো শিথিল হয়ে গেল। চিঠিটা আলগাভাবে ফসকে মেঝেতে পড়ল। সে হতবুদ্ধির ন্যায় উদ্দাম চক্ষুদয়ে গম্ভীর শ্যাম মানবটির দিকে তাকালো। সে হতবুদ্ধির মতো স্থির হয়ে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল গম্ভীর শ্যামবর্ণ পুরুষটির দিকে। সারহান ভাইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, কিন্তু সে ভিত্তিহীন অপবাদ যেন তার মনের গহীনে তীব্র তীক্ষ্ণ ক্ষত তৈরি করলো। এক প্রকার ঘৃণা যেমন বাড়তে লাগলো তার বুকের ভেতর। এমন তোর অবিশ্বাস, এমন প্রশ্নবান, তার আত্মমর্যাদার উপরে এ যেন এক কঠোর আঘাত। ক্রোধ মিশ্রিত কণ্ঠে চিল্লিয়ে বলল, আপনি আমার মুখ থেকে শুনতে চাইছেন আমার প্রেমিকা আছে, তাই না? ঠিক আছে, তাই হবে। আমি সজ্ঞানে বলছি আমার বয়ফ্রেন্ড আছে এবং সে ফুল আর চিঠি দিয়েছে। আমরা আজ দেখাও করেছি, ভার্সিটি এরিয়াতে হাতে হাত ধরে ঘুরে বেরিয়েছি। আর কি শুনতে চান? অরিত্রিকা একটু থেমে কটাক্ষ করে বলল, আমার বয়ফ্রেন্ড থাকলে আপনার কি সারহান ভাই? আমার লাইফে আমি যা ইচ্ছা করব, তাতে আপনার কি? আমার লাইফ নিজের মর্জি মতো লিড করব, আপনি ইন্টারফেয়ার করে কি? হু আর ইউ? শাসাক্ত কথাটা তার ছেলে সুরে বলে উঠল অরিত্রিকা। ক্রোধ ক্ষোভে ফুঁসে উঠেছে আহত বাঘিনীর ন্যায়। কথা বলতে গিয়ে কিছুটা হাঁপিয়ে গেছে। সারহান এতক্ষণ চুপচাপ কথাগুলো শুনলেও এখন আর ধৈর্য ধারণ করতে পারল না। তার ক্রোধ এবং ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগান্বিত ভঙ্গিতে এগিয়ে গিয়ে শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সজোরে থাপ্পড় মারল অরিত্রিকার নরম গালে। রুমের নীরবতা ভেঙে প্রতিধ্বনিত হলো শেষ শব্দ। অরিত্রিকা থাপ্পড়ের ভার সইতে না পেরে কয়েক কদম পিছিয়ে গেল। ছল ছল করে উঠল চক্ষুদয়।
ব্যথায় মৃদু আর্তনাদ করে ফুপিয়ে কেঁদে দিল। অশ্রুকণা গড়ে পড়ল গাল বেয়ে। উষ্ঠগুণে ব্যথার উপস্থিতি বুঝতে পেরে এক হাতে সেই স্থানে স্পর্শ করল কেমন যেন গরম তরল পদার্থ। হাত নামিয়ে অশ্রুসিক্ত নয়নে আঙুলের দিকে তাকালো। হাতের আঙুলে রক্তের দাগ। সে শিউরে উঠল তৎক্ষণাৎ। অশ্রুসিক্ত নয়নে ফ্যালফ্যাল করে অবিশ্বাস্য চাহনিতে তাকালো সারহানের দিকে। সারহান ক্রোধে জর্জরিত হয়ে রক্তাভ চক্ষুদ্বয় মেলে নির্দয় রূপে প্রক্ষেপহীনভাবে দাঁড়িয়ে আছে। ক্রোধে হাতের শিরা উপশিরা ফুলে ফেপে উঠেছে। মুখাবয়বে কঠোরতা স্পষ্ট। দাঁতে দাঁত চেপে কাঠিন্যতা এঁটে তর্জনী আঙ্গুল উঁচিয়ে প্রশ্নাত্মক ভঙ্গিমায় বলল, কি বললি? আমি তোর লাইফে ইন্টারফেয়ার করছি? হাউ ফানি। শুনে রাখ, তুই আমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নস। ইউ আর নাথিং টু মি। তোর জন্য আমি আমার নিজের কাজ ফেলে দখলদারিত্ব করব। গেট দ্যাট স্ট্রেট, অরিত্রিকা। অরিত্রিকা ক্রন্ধনরত কাতর ভাঙা কণ্ঠে বলল, আপনি ভীষণ নিষ্ঠুর সারহান ভাই, সব সময় আমাকে অপমান করেন। আমার থেকে ভালোভাবে জানতে চাইলে সবকিছু বলে দিতাম, কিন্তু আপনার তো সেই সময় নেই। প্রথম থেকে সত্যি কথা বলে বলে হাঁপিয়ে যাচ্ছিলাম, অথচ আপনি বিশ্বাস করলেন না। যখনই মিথ্যা বললাম, উপহার স্বরূপ থাপ্পড় পড়লো গালে। আপনি খুব খারাপ সারহান ভাই, আপনি খুব খারাপ। অরিত্রিকা উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে উদ্ভ্রান্তের ন্যায় এলোমেলো ভঙ্গিতে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। সারহানের ক্রোধ যেন নিমিষে কর্পূরের ন্যায় উঠে গেল। কিছুক্ষণ নীরব শান্ত চাহনিতে তাকিয়ে রইল সেদিকে, কিন্তু তার মাঝে কোনো অনুতপ্ততার রেশ দেখা গেল না। নির্লিপ্ততা নিয়ে কাবার্ডের দিকে হেঁটে যেতেই দৃষ্টি স্থির হলো মেঝেতে পড়ে থাকা চিঠিটার দিকে। বিগড়ে যাওয়া মেজাজে সেটা তুলল। কৌতূহলবশত চিঠিটা খুলল। ধীর কণ্ঠে কয়েক লাইন পড়ল। প্রিয় বিউটিফুল গার্ল, হেই বিউটিফুল গার্ল, কেমন আছো? আমার মন বলছে অনেক ভালো আছো। তোমায় আমি প্রথম দেখেছিলাম রাস্তার ধারে ফ্লাওয়ার শপের সামনে। কানে লাল টকটকে গোলাপ ফুল গুজে দাঁড়িয়েছিলে লাজুক ভঙ্গিতে। দূর থেকে সেই চাহনি দেখে ফিদা হয়ে গিয়েছিলাম। বিউটিফুল গার্ল, তোমার রূপের রহস্য কি? না মানে এত সুন্দর কেন তুমি? চিঠিটা পড়ে সারহানের চোয়াল শক্ত হয়ে উঠল। বলিষ্ঠ পুরুষালী হাতের তালু দ্বারা পিষ্ট করল চিঠিটা। তীব্র অবহেলায় ছুঁড়ে ফেললো ব্যালকনির দিকে। এগিয়ে গিয়ে বসলো ডিভানে। দু হাত দ্বারা খামছে ধরল ভেজা চুলগুলো। রাত 1টা পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে নিঃশব্দ প্রহরের দিকে। গভীর রাত্রির আবেশে তন্দ্রাচ্ছন্ন শহরে নিদ্রায় মগ্ন মানুষজন। বাতাসে অলসভাবে দুলছে জানালার পর্দা এবং নিস্তব্ধতার মাঝেই কোথাও দূরে বেজে ওঠে কোনো নিশাচর প্রাণীর গম্ভীর ডাক। গহীন অন্ধকার রাত যেন অদৃশ্য চাদরে ঢেকে রেখেছে শহরের প্রতিটি কোণ। অলিগলির ফাঁক দিয়ে জেগে থাকা পথবাতির মলিন আলো কেবল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সময়ের নিন্তরঙ্গ প্রবাহে হারিয়ে যাওয়া একাকী দর্শকের মতো। গভীর রাতে তন্দ্রা ঘরে আচ্ছন্ন চৌধুরী নিবাসের সকল সদস্য। নিস্তব্ধ পুরো বাড়ি। শুধু ঘুম নেই সারহানের চোখে। বিছানায় আশ্রয় হয়ে এক হাত কপালে দিয়ে গভীর চিন্তায় মগ্ন। দু চোখে ঘুমের আনাগোনা নেই আজ। নির্ঘুম রাত আজ যেন সাক্ষী দিচ্ছে তার অতিরিক্ত টেনশনের। আজ বোধ হয় সারা রাত না ঘুমেই কাটিয়ে দিতে হবে। সারহান অশান্ত ভঙ্গিমায় বিছানা থেকে নেমে দাঁড়ায়। টি শার্ট টেনে টুনে ঠিক করে নেয়। পা বাড়ায় রুমের দরজার দিকে। দরজা খুলে ট্রাউজারের পকেটে 2 হাত গুজে সিঁড়ির দিকে হাঁটতে থাকে। নিচে গিয়ে 1 কাপ কফি খেলেই হয়তো একটু ভালো লাগতে পারে। সিঁড়ির কাছে গিয়ে দাঁড়াতেই পাশের রুমের দিকে নজর পড়ল। রুমের দরজা আধ খোলা এবং লাইট জ্বালানো। তবে কি মেয়েটা ঘুমায়নি, নাকি রাত জেগে কান্নাকাটি করছে? সারহান নিজের দাম্ভিকতা উপেক্ষা করে ভ্রুজকাল কুচকে গম্ভীর মুখে রুমের দিকে গেল। হাত দ্বারা দরজা ঠেলে সংকোচহীনভাবে নিঃশব্দে রুমের ভেতরে প্রবেশ করলো। দুনামুনা না করে স্বাভাবিকভাবে এগিয়ে গেল বিছানার দিকে। অরিত্রিকা এলোমেলো হয়ে শুয়ে আছে বিছানায়। পাশে লেভি শুয়ে আছে। দুজনেই গভীর ঘুমে মগ্ন। মেয়েটার খোলা চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। মাথার নিচে বালিশ নেই। কম্পিউটারে গলা অব্দি জড়ানো। সারহানের দৃষ্টি আটকে যায় অরিত্রিকার শুকনো মলিন মুখশ্রীতে। চক্ষুদ্বয়ের নিচে নোনা পানির শুকানোর দাগ স্পষ্ট ফুটে উঠেছে। নিচের ওষ্ঠকোণে ক্ষত দৃশ্যমান। সেখানে শুকনো রক্ত লেগে আছে। মেয়েটার শরীর কেমন যেন নির্জীব প্রাণহীন লাগছে। সারহানের অন্তঃকোণ কিছুটা নরম হয়ে আসে। মুখবাবে বিচলিত ভাব ফুটে ওঠে। অরিত্রিকার মাথা বরাবর মেঝেতে হাঁটু কেটে বসে। ভালোভাবে তাকালো মেয়েটার কান্নায় লাল হওয়া বিধ্বস্ত মুখশ্রীতে। মুখ কেমন যেন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। তা দেখে বক্ষ কেমন কেঁপে উঠল। অরিত্রিকাকে আজ ভীষণ অন্যরকম লাগছে। এরূপ দৃশ্য দেখে অশান্ত হয়ে গেল মনুষ্যত্বা।
সারহান একটা দুঃসাহসিক কাজ করে ফেললো আকস্মাৎ বিচলিত মনে পুরুষালী অমসৃণ হাতের আঙ্গুল দ্বারা অরিত্রিকার ওষ্ঠকোণের ক্ষতস্থানে ছুঁয়ে দেয় আলতোভাবে। অতি যত্নে ওষ্ঠে লেগে থাকা অবশিষ্ট রক্ত ধীরে আঙ্গুল দ্বারা মুছে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে ঘাড় ঘুরে কিছু একটা খোঁজার প্রয়াস চালায়। বিছানার পাশে ছোট টেবিলের উপর কাঙ্ক্ষিত জিনিসটি দেখতে পেল। দ্রুততার সহিত ফার্স্ট এড বক্স হাতে নিল। বক্সটি খুলে পরিষ্কার তুলে নিল। অস্বাভাবিক শান্ত ভঙ্গিতে সযত্নে ওষ্ঠকোণে জমাট বেঁধে থাকা রক্ত পরিষ্কার করতে উদ্যত হলো। সারহান কার্য সম্পাদন করার সময় উত্তেজিত ভাব দমিয়ে রেখে শান্ত কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, বারবার কেন আমার ধৈর্যের বাঁধ ভাঙিস অরিত্রী? 2 বছর ধরে যে দহন আমাকে গ্রাস করে রেখেছে তার প্রতিটি শিখায় আমি পুড়েছি। দগ্ধ সত্তাকে অন্তরে লুকিয়ে স্বাভাবিক থাকার ভান করেছি, অথচ সেই দহনের মূল কারণ তুই। আমার ভেতরে যে ভয়ঙ্কর দগ্ধ সত্তা ঘুমিয়ে আছে তোর জন্যই তাকে শিকলে বেঁধে রেখেছি, তোকে বাঁচিয়ে রেখেছি তার ক্রূর স্পর্শ থেকে, অথচ তুই অবুজের মতো সেই সত্তাকে জাগিয়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছিস। বড্ড বোকা তুই অরিত্রী, বড্ড বোকা। সারহান শান্ত চাহনিতে অরিত্রিকার ফর্সা গালের দিকে আপলক চেয়ে রইল। থাপ্পড় দেওয়ার কারণে ডান গালে আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। সে স্থান লালচে বর্ণ ধারণ করেছে। কিছু স্থানে রক্ত জমে গেছে। দেখতে কেমন যেন বিভৎস লাগছে। সারহান সেই দৃশ্য পর্যবেক্ষণ করে গভীর চাহনিতে চক্ষুদয় বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে। অতঃপর চক্ষু মেলে সযত্নে ওষ্ঠকোণে ক্ষতস্থানে এবং গালে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। কার্য সম্পূর্ণ করে অ্যান্টিসেপটিক ঔষধ ফার্স্ট এড বক্স রাখলো। পুনরায় বক্সটি যথাস্থানে রেখে বিছানার পাশে রাখা ছোট্ট টেবিল হতে টিস্যুর বক্স থেকে টিস্যু নিল। নিগড় চাহনিতে তাকে টিস্যু ভাঁজ করে আলতো হাতে নিঃশব্দে অরিত্রিকার মুখশ্রী মুছিয়ে দিতে লাগলো। কান্নার ফলে মুখে নোনা পানির বিন্দু শুকিয়ে গিয়েছিল, সেগুলো পরিষ্কার করার প্রয়াস চালালো। সারহান ডান গালে টিস্যু স্পর্শ করতেই অরিত্রিকা ব্যথায় চোখ মুখ কুঁচকে নিয়েছে। মৃদু আর্তনাদ করলো চক্ষু বন্ধ অবস্থায়। কিছুটা নড়ে চড়ে অন্য পাশ ঘুরে শুয়ে পড়ল। সারহান নীরব চাহনিতে দেখল শুধু। গুটে নিল তার হাতের মুঠোবন্দি টিস্যু পিষ্ট করে মেঝেতে ফেলল। নিঃশব্দে উঠে দাঁড়ালো। নির্লিপ্ত ভঙ্গিতে অদ্ভুত হাসলো। আজ সে নিজের মনের বিরুদ্ধে গিয়ে স্টুপিড মেয়েটার জন্য মায়া দেখিয়েছে, কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। এসব দরদ সহানুভূতি তার ধাঁচে নেই, কিন্তু মনুষ্যত্ব হয়তো বেঁচে আছে তার মাঝে। এই জন্যই হয়তো তার মতো মানুষের মনে একটু হলেও সহানুভূতি জন্মেছে। সে থাপ্পড়টা মারত না, কিন্তু অরিত্রিকার গলা উঠছে তাকে অপমান করার জন্য প্রাপ্য হিসেবে থাপ্পড় দিয়েছে। তার মাঝে মোটেও এসব নিয়ে অনুশোচনা হচ্ছে না। সারহান রুমের লাইট অফ করে দেয় এবং ধীর পায়ে এগিয়ে যায় রুমের বাহিরের দিকে। দরজার কাছে এসে হঠাৎ থেমে যায়। ঘাড় বাঁকিয়ে তাকায় আবার অরিত্রিকার দিকে। অন্ধকারাচ্ছন্ন রুমে বাহির হতে হালকা আলো জানালার গ্লাস ভেদ করে আসছে। সে আলোয় মেয়েটার আবছা প্রতিবিম্ব পরিলক্ষিত হলো। দৃঢ় চাহনি ফেলে শান্ত কণ্ঠে আওড়ালো, দৃষ্টির আয়তনে থাকলেও কিছু সত্য চিরকাল অদৃশ্য থেকে যায়, আর সে অদেখা সত্যগুলো আড়ালেই থাকাই শ্রেয়, কারণ প্রকাশ পেলেই তা আমাদের অন্তরে নিঃশব্দ আগুন জ্বালিয়ে দেয়, যা প্রতিনিয়ত পুড়িয়ে ছাই করে অনুভূতির গভীরতম স্তর। সারহানা আর তারাই না শুথায় নিঃশব্দে পা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায় দ্রুত। সাদার তন্দ্রাচ্ছন্ন ঢুলুঢুলু চক্ষুদয় মেলে শুয়ে বেয়ে উপরতলায় আসতেই কারো উপস্থিতি পেল। অন্ধকারাচ্ছন্ন করিডোরে হঠাৎ কারো আগমনে বেশ ভয়ও পেল, কিন্তু তা প্রকাশ না করে দ্রুত সিঁড়ি ডিঙিয়ে এসে চারপাশে তাকালো। হালকা আলোয় সারহানকে অরিত্রিকার রুমের সামনে থেকে হেঁটে আসতে দেখে আশ্চর্যিত হলো। আগ বাড়িয়ে পেছন থেকে ডাকলো সে, ভাই। সাদাতের কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতেই তৎক্ষণাৎ থেমে যায়। কপালে ভাঁজ ফেলে ভ্রু বাঁকিয়ে পেছনে তাকায়। তীক্ষ্ণ একজোড়া দৃষ্টি নিবদ্ধ করে তাকায়। সাদাত চঞ্চল পায়ে এগিয়ে যায় ভাইয়ের দিকে। গলা ঝেড়ে প্রশ্নার্থক ভঙ্গিতে বলে ওঠে, ভাই তুমি এত রাতে কি করছো এখানে? সারহান এক মুহূর্ত দেরি না করে ভরাট কণ্ঠে উত্তর দেয়, আমি কি করছিলাম সেসব বাদ দে, এবার বল তুই এত রাতে না ঘুমিয়ে উপর নিচ ছোটাছুটি করছিস কেন? সাদাত হতচকিত হয়ে যায়। সে কি করে বলবে লিভিং রুমে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল? এটা বললে ছাড়ে খেতে হবে, এটা সে খুব ভালো করে জানে। হাস্যর ভান করে বলল, আসলে ভাই লিভিং রুমে বসে টিভিতে খেলা দেখছিলাম। খেলা দেখছিলি নাকি অন্য কিছু করছিলি? সত্যি ভাই খেলা দেখছিলাম।
কারেকশন কর অ্যান্সারটা। টিভিতে খেলা দেখছিলি না, বরং ফোনে মেয়েদের মন নিয়ে খেলছিলি। সাজাদের মুখ হা হয়ে গেল। এই মানুষটার থেকে নিজের কর্মকাণ্ড লুকালেও ঠিকই ধরা পড়ে যায়। তার মানে ভাই তার পেছনে স্পাই লাগিয়ে দিয়েছে। বাড়িতে শান্তি নেই, বাহিরের শান্তি নেই, সে যাবে কোথায়? 2 বছর আগে সব ভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছিল, ভেবেছিল দূরে কোনো ভার্সিটিতে টিকে গেলে সানহানের তীক্ষ্ণ নজর থেকে বাঁচতে পারবে, কিন্তু তার হলো কই? উল্টো রাজশাহী ভার্সিটিতে শুধু চান্স পেল, আর বাকিগুলোতে ডাব্বা। একেই বলে ঘরের মুরগি বাহিরে গিয়ে ডিম পাড়তে পারে না। একরাশ বিরক্তিতে মুখ ভার হয়ে এলো। ভাই এবার অন্তত শান্তি মতো প্রেমটা করতে দাও। একটু তো বোঝো, তোমার ছোট ভাই এখন বড় হয়ে গেছে, আর কয়েক মাস পর বিয়ের বয়স পড়বে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।